দেখো মডেল কোয়েশ্চেন নাম্বার 10, পরীক্ষার সময় 2 ঘন্টা, ফুল মার্কস 40, বিভাগ ক খ গ করে দেওয়া আছে। বিভাগ কয়ে 2 নম্বরের 5টি প্রশ্ন করতে হবে। এইখানে তোমার আইনের প্রধান প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। অন্যান্য মডেল কোয়েশ্চেন আলোচনার সময় আলোচনা করেছিলাম, বা আমাদের 2 নম্বরের শর্ট কোয়েশ্চেন আলোচনা হয়েছে, সেখানে রয়েছে, দেখতে পারো। অথবাতে একের দাগের অথবাতে স্বাধীনতার সংজ্ঞা দাও। স্বাধীনতার সংজ্ঞা অনেক রাষ্ট্রবিজ্ঞানী দিয়েছেন, ল্যাস্কি, বার্কার, রুসো, জন স্টুয়ার্ট মিল। অনেক রাষ্ট্রবিজ্ঞানী স্বাধীনতার সংজ্ঞা দিয়েছেন, তবে ল্যাস্কির যে সংজ্ঞাটি সেটি গুরুত্বপূর্ণ বা সর্বাগ্রে গ্রহণযোগ্য একটি সংজ্ঞা দিয়েছেন স্বাধীনতা সম্পর্কে। তিনি বলেছেন, স্বাধীনতা বলতে এমন একটা পরিবেশের সযত্ন সংরক্ষণ যেখানে ব্যক্তি তার ব্যক্তিত্বের আত্মবিকাশের সুযোগ পায়, এমন একটা পরিবেশের কথা বলেছেন স্বাধীনতার সংজ্ঞা দিতে গিয়ে। তারপরে আছে জাতি বলতে কি বোঝো, এই সম্পর্কিত আলোচনা রয়েছে, দেখবে জাতি কাকে বলে। তারপরে যে কোয়েশ্চেন 2 দাগে আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো, এটাও আলোচনা হয়েছে। কর্তৃত্ববাদের অর্থ আলোচনা করা হয়েছে। 4 নম্বরে যেটা আছে, ভারতের সংবিধানে কোন অংশে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করা হয়েছে তা লেখো। ভারতের সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করা হয়েছে। 2টা কোয়েশ্চেন আছে, ভারত সংবিধানের কোন অংশে, 3য় অংশে মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করা হয়েছে, এবং সংবিধানের কোন সংশোধনী 1976 সালের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের নাগরিকদের জন্য মৌলিক কর্তব্যগুলি লিপিবদ্ধ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন 5 দাগে, ভারতের নির্বাচন কমিশনের মুখ্য কাজ, তোমরা জানো সেই কাজগুলো কি কি, আলোচনা করেছিলাম। যে নির্বাচনের দিনক্ষণ স্থির করা, নির্বাচনের প্রতীক প্রদান করা, নির্বাচনের যে বিরোধ বা হিংসা বা বিচার সংক্রান্ত কাজ, সেগুলো মুখ্য নির্বাচনের কাজ আলোচনা হয়েছে। লং কোয়েশ্চেনের জন্য বা 2 নম্বরের কোয়েশ্চেনের জন্য আলোচনা আছে, দেখতে পারো। 5 অথবাতে আছে, ভারতের সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি গ্রহণ করার কারণগুলি কি কি। এটা প্রায় কোয়েশ্চেন সেটে দেখছি, এই কোয়েশ্চেনটা কিন্তু রয়েছে, তবে কোয়েশ্চেনটা ভালো করে 6 নম্বরের জন্য রেডি করে রাখবে। যদি কোয়েশ্চেনটা লেগে যায় বা পড়ে যায়, তোমরা তাহলে ভালো করে লিখতে পারবে। বিভাগ খতে 1 দাগে জাতীয়তাবাদের পক্ষে যুক্তিগুলি লেখো, এই কোয়েশ্চেনটা আলোচনা রয়েছে। তার সঙ্গে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা, এটাও কোয়েশ্চেনটা আলোচনা হয়েছে। 2 দাগে ভারতের সংবিধানের বর্ণিত সাম্যের অধিকার, এটা হচ্ছে আমাদের যে মডেল কোয়েশ্চেন সেট 1 নম্বর, সেখানে আলোচনা করেছিলাম, বলেছিলাম। 2 দাগের অথবাতে নির্দেশমূলক নীতিগুলি তাৎপর্য আলোচনা করো, এটাও আলোচনা হয়েছে। এগুলো কমন কোয়েশ্চেন সব। 3 দাগে সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির বৈশিষ্ট্য লেখো, এটাও কমন কোয়েশ্চেন। এটা কিন্তু বারবার সেটে কোয়েশ্চেন গুলো আসছে, দেখবে ভালো করে পড়বে। বিভাগ গয়ে স্বাধীনতা রক্ষা কবচগুলি আলোচনা করো। 1 অথবাতে আছে সাম্য স্বাধীনতা সম্পর্ক আলোচনা করো, মানে সাম্য থাকলে কি স্বাধীনতা থাকবে, বা স্বাধীনতা থাকলে কি সাম্য থাকবে, বা সাম্য স্বাধীনতার পরিপূরক বা সাম্য স্বাধীনতার পরিপন্থী, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। এবং সাম্য স্বাধীনতা যে পরিপূরক কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন, আবার সাম্য স্বাধীনতার যে পরিপন্থী সেটা কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন, সেইগুলো আলোচনা করতে হবে। এটা মূল লিখতে গেলে দেখা যাবে একটা 2 পেজ টোটালি হয়। 6 নম্বরের জন্য লেখাটা বেশি বড় নয়, দেখলে দেখতে পারো, আছে রয়েছে আলোচনাতে। 2 দাগে আছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য, মানে গণতন্ত্রের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। 3 দাগে আছে স্বামী বিবেকানন্দের সামাজিক রাজনৈতিক সংস্কারগুলি আলোচনা করো। এই কোশ্চেনটা আলাদা আলাদা ভাবে হয়, দুটো একসঙ্গে দেওয়া আছে, তবে 3টে 6টা করে পয়েন্ট লিখে দেবে, বেশি লেখার দরকার নেই। এই সম্পর্কে আলোচনা রয়েছে আমাদের আলোচনায়। স্বামী বিবেকানন্দের সামাজিক সংস্কার আলাদা করে নোট তৈরি করে দেওয়া আছে। স্বামী বিবেকানন্দের আবার রাজনৈতিক সংস্কার, এটা আলাদা করে নোট তৈরি করে দেওয়া আছে, একটা ভিডিওতেই দেখতে পারো তোমরা। সহজভাবে বোঝানো আছে, সহজভাবে লেখা আছে, বিষয়গুলো তোমরা বুঝতে পারবে সহজেই। তারপরে গান্ধীজি অহিংস নীতি সম্পর্কে আলোচনা করো, এইটা আমাদের কোশ্চেন আলোচনা রয়েছে। গান্ধীজির সত্যাগ্রহের আলোচনা, অহিংসার আলোচনা, তারপর গান্ধীজির অচি সম্পর্কে ধারণা, গান্ধীজির রাষ্ট্র সম্পর্কে ধারণা। তবে এইবারে তোমাদের পরীক্ষার জন্য গান্ধীজির সত্যাগ্রহ এবং গান্ধীজির অহিংস, এই দুটি বিষয়ের উপরে আলোচনা দেওয়া আছে, রেডি করে রাখবে, পরীক্ষার জন্য আসতে পারে। তারপরে আছে তোমার দেখো মডেল কোয়েশ্চেন নাম্বার 11। প্রথমে আছে অর্থনৈতিক সাম্য কাকে বলে। অর্থনৈতিক সাম্য বলতে যে আয় বা সঞ্চয় বিষয়টাকে বলা হয়েছে। একটা সমাজে সকলে যদি অর্থনৈতিক দিক থেকে সমান হয়, তবে সেখানে সাম্য প্রতিষ্ঠা হতে পারে। এই সম্পর্কে ল্যাস্কির ধারণা গুরুত্বপূর্ণ। তিনি সকলের সমপরিমাণ সম্পদের যে বিষয়টা, তার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। 1 অথবাতে ন্যায় বলতে কি বোঝো। ন্যায় শব্দের অর্থ হচ্ছে জাস্টিস। এটি একটি নৈতিক ধারণা। ন্যায় হলো চরম সত্য, বিশুদ্ধতা ও পরিপূর্ণতার প্রতীক। এই ন্যায় কিন্তু সদা পরিবর্তনশীল। এইভাবে তোমার হচ্ছে ন্যায় বলতে কি বোঝো সেটা লিখবে। তারপর হচ্ছে জাতীয়তাবাদের 2টি বৈশিষ্ট্য, এটাও আলোচনা হয়েছে 2 নম্বরের জন্য। তারপর 3 নম্বরের কোয়েশ্চেন সর্বনিয়ন্ত্রণবাদের 2টি বৈশিষ্ট্য লেখো, এই কোয়েশ্চেনও আলোচনা হয়েছে। মডেল কোয়েশ্চেনও আলোচনা করেছি, বা মানে বিভিন্ন যে 2 নম্বরের শর্ট কোয়েশ্চেনের যে আলোচনা রয়েছে, সেখানেও এই বিষয়ে আলোচনা হয়েছে। 4 দাগে আছে 19 নম্বর ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারগুলি কখন খর্ব করা যায়। এটা একটা এতগুলো যে সেটা আলোচনা হলো, তার মধ্যে একটা নতুন কোয়েশ্চেন
বা অন্য টাইপের একটা কোয়েশ্চেন। 19 নম্বর ধারায় বর্ণিত স্বাধীনতার অধিকারগুলি কখন খর্ব করা হয়। প্রতিটা যে স্বাধীনতার অধিকার আছে, প্রতিটা স্বাধীনতার অধিকারে একটা করে তোমার ব্যতিক্রম দেওয়া আছে। সেই ব্যতিক্রমগুলো হচ্ছে এই স্বাধীনতা খর্ব করার এক একটা হাতিয়ার। এই যে অধিকারগুলি খর্ব করা হয়, এইটা হচ্ছে তোমার 19-এর 6 নম্বর ধারায় বর্ণনা করা হয়েছে যে আন্তর্জাতিক, জাতীয় স্বার্থ, জনস্বার্থ, রাষ্ট্রীয় নিরাপত্তা, বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এইসব বিষয়গুলোর দিক থেকে স্বাধীনতার অধিকারগুলি খর্ব করা হয়ে থাকে। 4-এর অথবাতে আছে সংবিধানে বর্ণিত যে কোনো দুটি নির্দেশমূলক নীতি বর্ণনা করো। দুটো নির্দেশমূলক নীতি লেখার কথা বলা হয়েছে, তাই লিখবে স্ত্রী পুরুষ সমান কাজের জন্য সমান বেতন পাবে বা মজুরি পাবে, দৈহিক মানসিক পরিশ্রমের জন্য সমান হারে বেতন বা মজুরি পাওয়া, 6 থেকে 14 বছর বয়স্ক সমস্ত শিশুকে অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা প্রদান করা, গ্রাম পঞ্চায়েত গঠন করা, সমগ্র ভারতের জন্য একই রকম দেওয়ানি আইন প্রবর্তন করা। এগুলো অনেকগুলোই বললাম নির্দেশমূলক নীতির, যেটা দুটো ভালো লাগবে দুটো লিখবে। 5-এ আছে সমানুপাতিক প্রতিনিধিত্ব নীতি বলতে কি বোঝো। আমাদের যে নির্বাচন ও প্রতিনিধিত্ব যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়ের একটি কোয়েশ্চেন, সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে কি বোঝো। সমানুপাতিক প্রতিনিধিত্ব বলতে জাতি, দল, বর্ণ, ধর্ম, প্রতিটি সংখ্যালঘু জনসংখ্যা সমানুপাতিক হারে আইনসভায় যখন প্রতিনিধি প্রেরণ করবে, এই বিষয়টাকে আমার বলা হচ্ছে সমানুপাতিক প্রতিনিধিত্ব। মানে আনুপাতিক হারে যে ভাষাগত, ধর্মগত, সম্প্রদায়গত যে অংশগুলো আছে, তারা যখন নিজেদের জনসংখ্যার সমানুপাতিক হারে আইনসভায় প্রতিনিধি প্রেরণ করবে, তখন তাকে বলা হবে সমানুপাতিক প্রতিনিধিত্ব। অথবাতে আছে 5-এর দাগের নির্বাচন কমিশনের দুটি ত্রুটি উল্লেখ করো। এটা আলোচনা হয়েছে অনেক জায়গাতে, দেখবে লং কোশ্চেনে আলোচনা রয়েছে এবং শর্ট কোশ্চেনেও আলোচনা রয়েছে। বিভাগ খ 1-এর দাগের জাতির সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা লং কোশ্চেন আলোচনা রয়েছে, দেখবে এটা কিন্তু একটা নতুন কোশ্চেন, কোনো কমন কোশ্চেনের মধ্যে পড়ে না। 2-এ দেখা আছে মৌলিক অধিকারের 32 নম্বর ধারাটি ব্যাখ্যা করো। এই 32 নম্বর ধারা হচ্ছে সাংবিধানিক প্রতিবেদনের অধিকার। এখানে 5টা যে লেখ আছে সেই লেখগুলো লিখতে হবে। অথবাতে আছে মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। এটা 4 নম্বরে, যেহেতু এই জন্য এখানে 4 নম্বরের জন্য 4টা থেকে 5টা পয়েন্ট দেবে, দিয়ে লেখার চেষ্টা করবে মৌলিক অধিকার জিনিসটা কি, নির্দেশমূলক নীতিটা কি, মৌলিক অধিকার কত নম্বর পার্টে আছে, নির্দেশমূলক নীতি কত নম্বর পার্টে আছে, মৌলিক অধিকারগুলো নেতিবাচক না ইতিবাচক, নির্দেশমূলক নীতিগুলো ইতিবাচক না নেতিবাচক, এই বিষয়গুলো দিয়ে পার্থক্যটা লেখার চেষ্টা করি। তারপরে কোয়েশ্চেন সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির দুটি সুবিধা দুটি অসুবিধা লেখো। এটা খুব ভালো কোয়েশ্চেন, এটা এই কোয়েশ্চেন টাচ করলে ভালো হয়, কারণ বলে দেওয়া আছে দুটোর করে লেখার জন্য, দুটো সুবিধা দুটো অসুবিধা, এই সংক্রান্ত আলোচনা রয়েছে, দেখবে। অথবাতে আছে ভারতের সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের সাফল্যের কারণগুলি লেখো। এটা কিন্তু সিলেবাসে এই কোয়েশ্চেন নেই, এটা তোমাদের আগে যে পুরানো সিলেবাস ছিল সেই সিলেবাসের অন্তর্ভুক্ত একটি কোয়েশ্চেন। বিভাগ গতে আইনের শ্রেণীবিভাগ আলোচনা করো। আইনের শ্রেণীবিভাগ, আইনকে দুভাগে ভাগ করা যায়, জাতীয় আইন, আন্তর্জাতিক আইন। আবার জাতীয় আইনকে দুভাগে ভাগ করা যায়, আন্তর্জাতিক আইনকে দুভাগে ভাগ করা যায়। আবার সরকারি আইনকে 3 ভাগে ভাগ করা যায়, আন্তর্জাতিক সরকারি আইনকে 3 ভাগে ভাগ করা যায়। এইভাবে যে বিষয়টা আছে ডিটেলসে সম্পূর্ণভাবে আমাদের এইখানে আলোচনা করে দেওয়া আছে, দেখবে থাম্বনেল ভালো করে দেওয়া আছে, দেখলেই থাম্বনেল দেখলেই বুঝতে পারবে। 2 আছে গণতন্ত্রের সাফল্যের শর্তাবলীগুলি আলোচনা করো সংক্ষেপে। এটা হচ্ছে আমাদের আগের যে মডেল কোয়েশ্চেন আলোচনা করেছিলাম, সেইখানে এটা বলে দেওয়া আছে। অথবাতে আছে সর্বনিয়ন্ত্রণবাদ ও কর্তৃত্ববাদের মধ্যে পার্থক্য সংক্ষেপে লেখো বা আলোচনা করো। এই সর্বনিয়ন্ত্রণবাদ এবং কর্তৃত্ববাদ এই দুটোর মধ্যে পার্থক্য দেখবে পড়বে। সর্বনিয়ন্ত্রণবাদ কর্তৃত্ববাদ প্রায় একই জিনিস, আমাদের নিজে আলোচনা করে দেওয়া আছে, সেটা হচ্ছে গণতন্ত্র এবং কর্তৃত্ববাদের মধ্যে পার্থক্য দেওয়া আছে, তবে এত জটিল কোয়েশ্চেন না পড়ার সম্ভাবনা রয়েছে। 3 দাগের কোয়েশ্চেন গান্ধীজির অচি সংক্রান্ত ধারণাটি ব্যাখ্যা করো। আমাদের এখানে গান্ধীজি সম্পর্কে সত্যাগ্রহ, অহিংসা, অচি, রাষ্ট্র সংক্রান্ত ধারণা সবগুলি দেওয়া আছে। তোমাদের প্রয়োজন যেটা সেটা তোমরা বিশদভাবে জানতে পারো ও পড়তে পারো। 3 দাগে আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা সম্পর্কে মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা তোমাদের যে পড়তে পারে কোয়েশ্চেনটা, পরীক্ষা ভালো করে দেখবে এবং বিষয়টাকে বোঝার চেষ্টা করবে। এটা গেল তোমার হচ্ছে মডেল কোয়েশ্চেন নাম্বার 11 এবং 10, দুটি মডেল কোয়েশ্চেন। দেখবে অনেকগুলো কোয়েশ্চেন কমন হিসাবে আছে, ভালো করে স্টাডি করবে, পরীক্ষায় লাগবে। এই যে পরীক্ষা সেমিস্টার সিস্টেমটা, এটাতে পরীক্ষাতে ভালো নাম্বার আসে। 2 নম্বরের কোয়েশ্চেন দেখো অথবাতে দেওয়া আছে। বিভাগ কতে, বিভাগ ক্ষয়েও যে 4 নম্বরের কোয়েশ্চেন, সেটাও তোমার অথবাতে দেওয়া আছে। মানে একটু পড়লেই তোমাদের কোয়েশ্চেন কিন্তু অবশ্যই লেগে যাবে। তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।